ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলস কোনো রকম বন্য প্রাণী শিকার বা হত্যাকে সমর্থন করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর লেখক অনেক সময় শুধুমাত্র পাঠকদের বিনোদনের উদ্দেশ্যে শিকারের দৃশ্য বর্ণনা করে থাকেন। ভেল অফ টেলসে আজ এডগার ওয়ালেসের কলমে দ্য স্ট্রেঞ্জার অফ দ্য নাইট। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন এডগার ওয়ালেসের কলমে দ্য স্ট্রেঞ্জার অফ দ্য নাইট। একটা টিকটক শব্দ ভেসে আসছে ইন্সপেক্টরের টেবিলের ওপর রাখা ছোট্ট যন্ত্রটা থেকে। তারপর সেটা হঠাৎ থামল, যেন স্তব্ধ হয়ে ভাবতে লাগলো খবরটা কিভাবে গুছিয়ে বলা যায়। থানার চার্জ রুমে এখন থমথমে নিস্তব্ধতা। এতটাই গম্ভীর সেই নৈশব্দ যে ফায়ারপ্লেসের উপরে রাখা বড় ঘড়িটার শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। সাথে শোনা যাচ্ছে ইন্সপেক্টরের কলমের শব্দ। হলদেটে কাগজের ওপর খসখস শব্দে কিছু লিখে চলেছেন তিনি। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি। রাস্তায় জনমনীষী নেই বললেই চলে। পূব থেকে পশ্চিমে রাস্তার ধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকা স্ট্রিট ল্যাম্পগুলো যেন সেই শূন্যতাকেই আরো বেশ কয়েক গুণে প্রকট করে তুলেছে। টেবিলে রাখা টেলিগ্রাফ রিসিভারটা আবারও টিকটক শব্দে ডেকে উঠল। তারপর এক মুহূর্ত থেমে আবারও বেড়ে উঠল শব্দটা। এবার নড়ে চড়ে বসলেন ইন্সপেক্টর। কি ব্যাপার? ঘরের দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন। তিনিও শব্দটা শুনে এবার ভেতরে ঢুকে এলেন। ইন্সপেক্টর বললেন, কি ব্যাপার বলো তো গিল? যন্ত্রটা এবার আরো জোরে বেজে উঠল। কাগজ পেন্সিল নিয়ে চেয়ার টেনে বসলেন কনস্টেবল গিল। তারপর যন্ত্রটা থেকে ভেসে আসা শব্দগুলোর অর্থ বুঝে লিখতে লাগলেন কাগজে। শেষমেশ টেলিগ্রাফ মেসেজটা দাঁড়ালো এইরকম: সমস্ত পুলিশ স্টেশনের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, যে কোনো মূল্যে জর্জ থমাসকে গ্রেপ্তার করুন। জর্জ থমাস, বয়স 35, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং চাপা, চুল কালো, চেহারা ভদ্রলোকের মতোই। উক্ত ব্যক্তি ওয়্যারহাউস ডাকাতিতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ওয়ালথ্যামস্টো এবং ক্যানিং টাউন থানা বিশেষভাবে নোট করুন। রিগার্ডস, স্কটল্যান্ড ইয়ার্ড। এখন এই মাঝরাতে? ইন্সপেক্টরের কণ্ঠে একই সাথে বিস্ময় ও বিরক্তি। এ তো বাসি খবর। আমি তো কবেই ওদের বলেছিলাম যে জর্জ থমাস এর মধ্যে আছে। তখন আমার কথায় কেউ পাত্তা দেয়নি। আবার আমারই কথা আমাকেই টেলিগ্রাম করছে। কি অপূর্ব সিস্টেম! বাইরে বৃষ্টির মধ্যে জনশূন্য পথ ধরে হেঁটে আসছে একজন ব্যক্তি। হাত দুটো কোটের পকেটে, কলার গলা পর্যন্ত তোলা, মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে, থুতনি প্রায় বুকে এসে ঠেকেছে। মৃদুমন্দ গতিতে পিছল রাস্তা ধরে হেঁটে আসছে লোকটা। ছপছপ শব্দ উঠছে তার জুতোয়। থানার সামনে এসে তার হাঁটার গতি আরো কমে এলো। থানার দরজায় কোনো কনস্টেবলকে দেখা যাচ্ছে না। লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত কি যেন ভাবল। তারপর ধীরে ধীরে 3 ধাপ সিঁড়ি ভেঙে উঠে এলো থানার সদর দরজার ঠিক সামনে। দরজা খুলে ভেতরে ঢুকে একটা লম্বা প্যাসেজ। তার শেষ প্রান্তে একদিকে চার্জ রুম, যেখানে অফিসার ইনচার্জ বসেন। সেদিকে পায়ে পায়ে এগোলো লোকটা, কিন্তু খানিক দূর এগিয়েই থমকে দাঁড়িয়ে গেল। চার্জ রুম থেকে তার কানে ভেসে এলো ইন্সপেক্টর আর কনস্টেবল গিলের কথোপকথনের টুকরো। ইন্সপেক্টর বলছেন,
থমাসের ব্যাপারটা আমি এখনো মানতে পারছি না গেল। আমি জানতাম ও শুধরে গেছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। কনস্টেবল গিল বললেন। সেটা ওর স্ত্রীর জন্য স্যার। দীর্ঘ বিরতি। শব্দ বলতে আবারও শুধু ঘড়ির টিকটিক শব্দ। এবার ইন্সপেক্টর বললেন, তো তাই যদি হবে, তবে ওর স্ত্রী এভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করলো কেন? স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে? কনস্টেবল গিলের কণ্ঠে অকপট বিস্ময়। তবে সেই বিস্ময় বাইরের প্যাসেজে দাঁড়ানো ব্যক্তির কানে পৌঁছালো না। সে তখন দাঁড়িয়ে আছে দেওয়ালে হেলান দিয়ে। তার মুখ ফ্যাকাশে, উত্তেজনায় কম্পমান ঠোঁট, মুখে দিন কতকের না কামানো দাড়ি, তার চোখে অবিশ্বাস আর বিস্ময়ের দৃষ্টি। ঠিকই শুনেছ, ওর বউই ওকে ধরিয়ে দিয়েছে, বললেন ইন্সপেক্টর। মনে হলো কথাটা বলার সময় মনে মনে কেমন যেন একটা পৈশাচিক রোমাঞ্চ বোধ করছেন তিনি। পরনিন্দা পরচর্চা করার সময় কিছু মানুষের মধ্যে যে রোমাঞ্চ ফুটে ওঠে, ঠিক সেই রকম। ইন্সপেক্টর এবার জানতে চাইলেন যে কনস্টেবল গিল থমাসের স্ত্রীকে চেনেন কিনা। কনস্টেবলের ঠোঁটের কোণে একটা সলজ্জ হাসি ফুটে উঠল। খানিক আমতা আমতা করে তিনি বললেন, খুব ভালোভাবে নয়, তবে ওই একটু আধটু চিনি আর কি। অপূর্ব সুন্দরী মহিলা। উনি থমাসের চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করেন, কি বলো? হ্যাঁ, তা ঠিকই বলেছেন স্যার। দুজনেরই হাসির শব্দ ভেসে এলো। ইন্সপেক্টর বললেন, তাহলে সেই উদ্দেশ্যেই কি এই বিশ্বাসঘাতকতা? তোমার কি মনে হয় গেল, থমাসকে পথ থেকে সরিয়ে অন্য কারোর সাথে লটর ঘটর? হতে পারে স্যার, এরম স্বামীর কথা তো আগেও শুনেছি। আর কিছু শোনার প্রবৃত্তি হলো না বাইরের প্যাসেজে দাঁড়ানো ব্যক্তির। নিঃশব্দে কারোর সাথে দেখা না করেই থানা থেকে বেরিয়ে এলো সে। উত্তেজনায় তার সারা শরীর এমনভাবে কাঁপছে যে সিঁড়ির শেষ ধাপটা নামার সময় সে প্রায় পড়েই যাচ্ছিল। রেলিং ধরে কোনো মতে নিজেকে সামলালো সে। বৃষ্টির বেগ আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই একটু আগে ও যা জানতে পেরেছে সেইটুকুই ওকে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। হি ওয়াজ শকড। হ্যাঁ হ্যাঁ, ও সেদিন ওয়্যারহাউসে ঢুকেছিল, ডাকাতিও করেছিল। না না, ডাকাতি বলা ভুল, চুরি করেছিল। কোনো সংঘর্ষ, হাতাহাতি, খুনোখুনি যা ডাকাতরা সাধারণত করে থাকে তা ও করেনি, করার প্রয়োজনও হয়নি। রাতের সেই গভীর প্রহরে সেখানে কোনো জনমনীষী ছিল না, কিন্তু ও তো স্বেচ্ছায় সেখানে যায়নি। ওর বউ ওকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল যারা শুধরে যাবার চেষ্টা করে তারা কাপুরুষ। ও যত সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছিল ততই বিদ্রূপ আর শ্লেষ বাড়ছিল ওর স্ত্রীর দিক থেকে। ওই আবার ওকে অসৎ পথে ঠেলে দিয়েছিল। কাজটা খুব নিপুণভাবেই হয়েছিল, কোথাও কোনো প্রমাণও ছিল না। অথচ এই মাত্র ও জানতে পারল যে ওর স্ত্রী নিজে পুলিশের কাছে গিয়ে ওর সম্বন্ধে সমস্ত কথা জানিয়ে দিয়ে এসছে, ওকে ধরিয়ে দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে ওর সাথে। তবে সেটা কথা নয়, পৃথিবীতে এমন ঘটনা আগেও ঘটেছে, অনেক সময় ঈর্ষার বশবর্তী হয়ে, তা সে সামাজিক ঈর্ষা হোক বা সম্পর্কজনিত। ঈর্ষার বশে নারী হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার নিজের পুরুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত ঘটনা ঘটেছে উত্তেজনার বশে, এক মুহূর্তের ভুলে, এবং পরে সেই নারী তার নিজের কৃতকর্মের জন্য যথেষ্ট আফসোসও করেছেন। কিন্তু এক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা। ওর স্ত্রী এই কাজটা করেছে সম্পূর্ণ ঠান্ডা মাথায়, রীতিমতো প্ল্যান করে। নিঃসন্দেহে বলা যায় যে ওর অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, তাই নিজের স্বামীকে পথ থেকে সরানোর জন্য এত কাণ্ড। ধীরে ধীরে মাথাটা একটু ঠান্ডা হয়ে এলো জর্জ থমাসের। এখন পুরো বিষয়টা ও পরিষ্কার বুঝতে পারছে। আর দাঁড়িয়ে না থেকে ও হাঁটা শুরু করলো, দ্রুত অথচ মৃদু পদক্ষেপে।
কি সুন্দর ছিল সেসব দিনগুলো। এমনিভাবে সকালবেলায় মাথা উঁচু করে হেঁটে ও অফিস যেত। সেই যাতায়াতের পথেই তো ওর সাথে আলাপ। বৃষ্টির বেগ বেড়েছে, মাথার চুল ভিজিয়ে ঝরঝর করে বৃষ্টির ধারা নামছে থমাসের মুখের ওপর দিয়ে। পরনের জ্যাকেট থেকে শুরু করে ট্রাউজার পর্যন্ত সমস্ত পরিচ্ছদ ভিজে চুপসে জড়িয়ে গেছে গায়ের সঙ্গে। হাঁটতে হাঁটতে ও এসে পড়ল কমার্শিয়াল রোডে। এখানেই সামনে কিছু দূর এগোলে ডান হাতে একটা দোকান পড়ে। দোকানটা ওর চেনা। দোকানটায় পাউরুটি, চিজ, মাখন, জ্বালানি কাঠ এই সমস্ত পাওয়া যায়। 2 দিন আগেই ও এসেছিল এই দোকানটায় পাউরুটি আর চিজ কিনতে। আর তখনই ও খেয়াল করেছিল দোকানের ভদ্রমহিলার ব্যবহার করা চিজ কাটার ছুরিটা। একটা ভারী চকচকে ছুরি, তীক্ষ্ণভাবে ধার দেওয়া। কথাটা মনে হতেই নিজের অজান্তেই সেই দোকানের দিকে পা বাড়ালো থমাস। এই ধরনের ছুরিগুলো সাধারণত কাউন্টারের পাশের ড্রয়ারেই রাখা থাকে, যাতে প্রয়োজনে চট করে হাতের সামনে পাওয়া যায়। আর ওর এখন ওই ছুরিটাই প্রয়োজন। রাত অনেক, এতক্ষণে অবশ্যই দোকানে ঝাঁপ পড়ে গেছে। তালা মেরে দোকানি ভদ্রমহিলা চলেও গেছেন। তালা ভেঙে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তালা ভাঙার যন্ত্রপাতি এতক্ষণে পুলিশের হাতে উঠে গেছে। কেউ কোনোদিন জানতেই পারতো না যদি না গলা বেয়ে উঠে আসা কান্নাটা জোর করেই গিলে নিল থমাস। এখন ওকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। কোনো না কোনো উপায়ে ওকে ওই দোকানে ঢুকতেই হবে। ওই ছুরিটা ওর চাই। গতবার জেল খাটার পর থেকেই ওর শরীর বেশ খানিক দুর্বল, তাই খালি হাতে নিজের স্ত্রীকে হত্যা করতে পারবে না ও। অবশ্য শুধু দুর্বলতা নয়, অমন সৌন্দর্যকে কি নিজের হাতে হত্যা করা যায়? নিজের অসংলগ্ন ভাবনাগুলোকে হাতড়াতে হাতড়াতে ও এসে দাঁড়ালো সেই দোকানের সামনে। দোকানটা একটা মোড়ের মাথায়। সেখানে একটা মাত্র স্ট্রিট ল্যাম্প দাঁড়িয়ে আছে, তার দুর্বল আলো ছড়িয়ে। চারপাশে না আছে আর কোনো মানুষজন, না কুকুর বেড়াল। বৃষ্টির ঝিরঝিরে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সেই আধো অন্ধকারেও চোখ তুলে থমাস দেখতে পেল বন্ধ দরজার ওপর একটা স্কাইলাইট রয়েছে। এই সময় দোকানে ঢুকতে গেলে একমাত্র ওই স্কাইলাইটটা খুলেই ঢোকা যেতে পারে। অবশ্য যদি সেটা খোলা থাকে। তবে থমাস খেয়াল করেছে বেশিরভাগ সময় দোকানদাররা ওই স্কাইলাইটগুলো ছিটকিনি লাগায় না। পা উঁচু করে বুড়ো আঙুলে ভর দিয়ে স্কাইলাইটটা নাগাল পাওয়ার চেষ্টা করলো থমাস। নিচের অংশটায় হাত পেলেই ও বুঝে যাবে যে ওটা খোলা না বন্ধ। হাতটা সেখানে পৌঁছেও গেল, আর হাত পৌঁছাতেই স্কাইলাইটের কাছের বিটের ওপর রাখা একটা জিনিস হাতে ঠেকল থমাসের। চমকে উঠল থমাস। জিনিসটা একটা চাবি, দরজার চাবি। তাহলে কি এই দোকানের ভদ্রমহিলা রাত্রিবেলা দোকানের দরজা বন্ধ করে দিয়ে চাবিটা এখানে রেখে যান? বিষয়টা একেবারে অবিশ্বাস্য বা অবাক করার মতো কিছু নয়, কারণ থমাস দেখেছে অনেক সময় ছোট দোকানদাররা দোকানে নিরাপত্তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। দোকানে জিনিসও থাকে কম, তাই চুরি চামারি হলে সমূহ ক্ষতির সম্ভাবনাও কম। অবশ্য এটা সদর দরজার চাবি কি না সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে। চাবিটা দরজার চাবির গর্তে ঢুকিয়ে মোচড় দিল থমাস। খুট শব্দে তালাটা খুলে গেল। দ্রুত পায়ে দোকানের ভেতর ঢুকে এলো থমাস। তারপর সন্তর্পণে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। দোকানের ভেতরটা গুমোট গরম। বদ্ধ বাতাসটা ভরে আছে নানান খাবারের গন্ধে। তবে সেই নানান খাবারের গন্ধ একসাথে মিশে যে নতুন মিশ্র ঘ্রাণের জন্ম দিয়েছে সেটা খুব একটা সুখকর কিছু নয়, বরং রীতিমতো বিটকেল। চিজের গন্ধ, হ্যামের গন্ধ, তার সাথে আবার মিশেছে জ্বালানি কাঠের রজনের গন্ধ। অন্ধকারে ভেতরটা একেবারেই ভালো করে দেখা যাচ্ছে না। থমাসের পকেটে একটা দেশলাই আছে বটে, কিন্তু বৃষ্টিতে ভিজে সেটা আর জ্বালানোর মতো অবস্থায় নেই। তবে এই দোকানেও দেশলাই পাওয়া যায়, আর সেটা সম্ভবত থাকে ওই দিকে।
অন্ধকারে নিজের ডান দিকের শেলফটা হাতড়াতে লাগলো থমাস। ভাগ্যক্রমে একটা দেশলাইয়ের প্যাকেট ওর হাতে এসে ঠেকল। হাত দিয়ে আড়াল করে দেশলাইটা জ্বালল থমাস। জানালা বা দরজার কাচের মধ্যে দিয়ে আলো দেখতে পাওয়া চলবে না। রাতে অনেক সময় পুলিশ টহল দেয়, দেখে ফেললেই সাড়ে সর্বনাশ। মোমবাতি জ্বালানোর ঝুঁকি নেওয়া যাবে না, তবে পরপর কটা কাঠি জ্বালতে হবে। অবশ্য কাঠিগুলো খুব লম্বা, একটাই অনেকক্ষণ ধরে জ্বলবে। সেই অল্প আলোয় থমাস দেখল দোকানের মেঝেটা খুব পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লার বাটখারাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কাউন্টারের এক পাশে। ট্রেতে রাখা চিজের ব্লকটা পরিষ্কার মসলিন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কাউন্টারের ওপর একটা চিরকুট রাখা, আর তার ওপর পেন্সিল দিয়ে বড় বড় করে কি যেন লেখা। চিরকুটটা হাতে তুলে থমাস দেখল তাতে বেশ কিছু নির্দেশ লেখা। হাতের লেখা খুব একটা শিক্ষিত মানের মনে হলো না, তবে স্পষ্ট পড়া যায়। লেখা আছে, ফ্রেড ভোরবেলা এসে ফায়ারপ্লেসে আগুন জ্বালবে, গরম জলের কেটলিটা উনুনে চাপাবে, আর 2 বোতল দুধ নিয়ে মিসেস স্মিথের বাড়িতে দিয়ে আসবে। ফ্রেড ছেলেটা এই দোকানেই কাজ করে। ভোরবেলা এসে সেই দোকানটা খোলে। দোকানের মালকিন ভদ্রমহিলা আসেন সকাল 10টার পরে, অর্থাৎ বাইরের চাবিটা ফ্রেডের জন্যই ওইভাবে রাখা ছিল। ভালোই হলো, তালা ভাঙার কোনো গল্প আর রইল না। এই সময়টুকুর মধ্যে থমাসকে আরো 2-3টে কাঠি জ্বালতে হয়েছে। ওর মনটা বেশ খুশি হয়ে উঠল। এবার শুধু ওই ধারালো চিজ কাটার ছুরিটা খুঁজে পেতে হবে। ওটা পেলেই কেল্লা ফতে। মনের খুশিটা আরো কয়েক গুণ বেড়ে উঠল থমাসের। খুশির চোটে প্রায় একটা শীষ দিয়ে ফেলতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল সে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর ছুরিটা পাওয়া গেল। কাউন্টারের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে, যেখানে কাঠের চপার বোর্ডটা রাখা থাকে, সেখানেই একটা খবরের কাগজে মুড়িয়ে সেটা রাখা ছিল। ছুরিটা হাতে তুলতেই কেমন যেন একটা খিদের অনুভূতি হলো থমাসের। পাশের টেবিলের উপর রাখা চিজ ব্লকের উপরে ঢাকনাটা তুলে আলতো করে সেখানে ছুরিটা চালিয়ে দিল সে। অনায়াসে মোলায়েমভাবে কেটে গেল একটা বড় সড়ো খণ্ড। ছুরিটায় ঠিক কতখানি ধার আছে সেটা বেশ টের পেল থমাস। আশেপাশে কোনো পাউরুটি জাতীয় কিছু তো নেই, তবে বাচ্চাদের বিস্কুটের একটা খোলা টিন আছে। থমাস দেখল অর্ধেক টিন বিস্কিট এখনো রয়েছে। ছুরিটাকে কাপড় দিয়ে মুছে সেই খবরের কাগজে মুড়িয়েই নিজের পকেটে রাখল সে। তারপর মনের সুখে বিস্কিট আর চিজ দিয়ে ক্ষুধা নিবৃত্তি করল। এখন শুধু একটা খিদে মেটানোই বাকি, প্রতিশোধের খিদে। দোকানের মূল ঘরের পেছন দিকে আর একটা ছোট্ট ঘর আছে। সেটা একদিকে একটা ছোটখাটো স্টোর রুম, অন্যদিকে মালকিনের অফিসও বটে। সেই ঘরের দরজাটা খোলা। পায়ে পায়ে সেই ঘরে গিয়ে ঢুকল থমাস। ঘরটা ছোট হলেও খুব পরিপাটি করে সাজানো আর খুব পরিষ্কার। ফায়ারপ্লেসের ম্যান্টেলপিসের উপর চিনেমাটির ফুলদানি, দেওয়ালে ঝোলানো কিছু সস্তা কিন্তু সুন্দর লিথোগ্রাফ, আর আছে একটা বেশ বড়সড় দেওয়াল ঘড়ি। টিকটিক শব্দে চলছে সেটা। পুলিশ স্টেশনের ঘড়িটাতেও এমনই শব্দ হচ্ছিল। ইন্সপেক্টরের বলা কথাগুলো, ব্যথাটা বেড়ে উঠল আবারও। কিছু ব্যথার উপশম একটাই হয়, প্রতিশোধ। পকেটে রাখা ছুরিটা একবার হাত দিয়ে অনুভব করল থমাস। ব্যথার মধ্যেও ওর মুখে ফুটে উঠল একটা কুটিল হাসি। ঘরের মাঝে রাখা টেবিল চেয়ারে বসে বিস্কিট আর চিজের সদ্ব্যবহার করতে লাগলো সে। তবে জিভে যেন কোনো স্বাদ নেই। পেট ভরাতে হবে তাই খাওয়া। সামনের দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছে থমাস। মনের কথাগুলো যেন চলচ্ছবির মতো ফুটে উঠছে সেই দেওয়ালের ওপর। কি করেনি ও এই মহিলার জন্য? হ্যাঁ, কি করেনি? নিজের সাধ্য আর ইচ্ছার বিপরীতে গিয়েও সবকিছু করেছে, সবকিছু। ওর প্রথম অপরাধ একটা দোকানের ক্যাশ বাক্স থেকে লুকিয়ে কিছু মালকড়ি সরানো। সেও তো ওই মহিলার অনুপ্রেরণাতেই। ওর শখ, আহ্লাদ, দামি জিনিসের প্রতি মোহ, বিলাসিতা, এইসবই তো ছিল থমাসের প্রতিটা খারাপ পদক্ষেপের পেছনে। আর আজ
এই করতে করতে ও কোথায় নেমেছে ও? দেওয়ালে একটা লেখা বাঁধিয়ে ঝোলানো আছে, তবে সেটার অনেক জায়গায় এখন আর পড়া যায় না। পুরনো হবার দরুন মাঝখান থেকে লেখাগুলো উঠে গেছে অথবা অস্পষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে নানান ভাবনার ঝড়। তবুও মানুষের অভ্যাসেই মস্তিষ্কের অর্ধেক সজাগ অংশ দিয়ে দায়সারাভাবে লেখাগুলো পড়তে লাগলো থমাস। Behold, Lamb, God, take it away, sin's world. অর্থাৎ দেখো, মেষশাবক, ঈশ্বর অপসারণ করবেন পাপ পৃথিবীর। চুরির দায়ে পাক্কা 3 বছর জেল খাটতে হয়েছিল ওকে, সশ্রম কারাদণ্ড। তাছাড়া তালা ভেঙে অন্যের বাড়ি বা সম্পত্তিতে ঢোকার দায়ে 6 মাস করে আরো দুবার। তখনও ওর পেছনে ছায়া সঙ্গীর মতন ছিল সেই মহিলা। কত বছর আগের কথা, কত বছর। জীবনটা অন্যরকম ছিল থমাসের। নিয়মিত চার্চে যেত সে, প্রার্থনা করত, ধর্মে কর্মে মনও ছিল, চার্চের কয়ারে গান গাইত। আর সেই থমাস আজ সব হারিয়েছে। কি আশ্চর্য ব্যাপার! বয়স বাড়ার সাথে সাথে মানুষের ভাবনা চিন্তা, ধর্মবিশ্বাস, এমনকি আত্মবিশ্বাস সব কেমন যেন বদলে যায়। কারোর ক্ষেত্রে তো তা ফিকে হয়ে যায়। মনে আছে, রেজিস্ট্রি অফিসে বিয়ে হয়েছিল দুজনের। তারপর মধুচন্দ্রিমা করতে ওরা বেড়াতে গিয়েছিল ব্রাইটনে। সেই প্রথম একটা বড় সড়ো চুরি করতে হয়েছিল থমাসকে। যেখানেও কাজ করত সেই মালিকের ক্যাশ বাক্স থেকেই হানিমুনের খরচটা জোগাড় করতে হয়েছিল ওকে। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার স্ত্রী পুরো ব্যাপারটা নির্ভুলভাবে আঁচ করেছে। তাই যখন খুব ঠান্ডা মাথায় ওর বউ ওকে কথাগুলো বলেছিল, তখন চমকে গিয়েছিল। তার মানে ওই মহিলা ভালো করেই জানতো যে অত বিলাসিতায় জীবন কাটানো ওদের পক্ষে সম্ভব নয়। তবুও ওর জীবনধারা বদলায়নি। বাধা দেবার বদলে ও থমাসকে খারাপ কাজ করতে বারবার উদ্বুদ্ধ করেছে, বারবার। কে জানে, হয়তো ধর্মে মন রাখলে এমনটা হতো না। হয়তো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো থমাসের বুক চিরে। টেবিলের একপাশে একটা দুধের বোতল রাখা, তাতে খানিকটা দুধ এখনো আছে। কি ভেবে বোতলটা তুলে ঢকঢক করে দুধটুকু খেয়ে নিল থমাস। তারপর উঠে পড়ল। তারপর হালকা পায়ে গোটা দোকানের ভেতর একবার চক্কর দিয়ে নিল। সাবধানের মান নেই। কান খাড়া করে শোনার চেষ্টা করলো কোথাও কোনো রকম কোনো শব্দ আছে কিনা। দোকানের আশেপাশে কেউ নেই। না। মনে মনে নিশ্চিত হয়ে নিয়ে অতি সন্তর্পণে দোকানের সদর দরজাটা খুলল সে। না, কেউ কোথাও নেই। দ্রুত পায়ে দোকানের বাইরে বেরিয়ে এসে দরজাটা লক করে দিল থমাস। চাবিটাকে আবারও তুলে রাখল দরজার ওপরে স্কাইলাইটের ফ্রেমের খাঁজে। তারপর পা চালিয়ে নেমে এলো মূল রাস্তায়। প্রতি পদক্ষেপেই পকেটে রাখা ভারী ছুরিটার অস্তিত্ব সে অনুভব করতে পারছে। এক মনে বেশ হাঁটছিল থমাস। হঠাৎ ওর মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তির উদ্রেক হলো। প্রথমে অস্বস্তির কারণটা সে বুঝে উঠতে পারল না, কিন্তু তারপরেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই ভয়ানকভাবে চমকে উঠল সে। আতঙ্কিত দৃষ্টিতে সে দেখল রাতের রাজপথে সে একা নয়, তার ঠিক পাশে পাশে তার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে চলেছে আরো একটা মানুষ। এই লোকটা কোত্থেকে এলো? এর অস্তিত্ব তো এতক্ষণ ঘুণাক্ষরেও টের পায়নি থমাস। লোকটা যেন সহসা চুপিসারে বেরিয়ে এসেছে রাতের অন্ধকার ফুঁড়ে। থতমত হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল থমাস। পকেটে হাত ঢুকিয়ে ছুরিটার উপস্থিতি আরো একবার অনুভব করে নিল সে। তারপর ঈষৎ সংশয় মিশ্রিত কর্কশ কণ্ঠে লোকটার উদ্দেশ্যে বলে উঠল, কে তুমি? কি চাও এখানে? আগন্তুক কোনো উত্তর দিল না। তার মুখমণ্ডল ঢেকে আছে রাতের অন্ধকারের আড়ালে। শুধু তাই নয়, তার পোশাক আশাক, চেহারার গড়ন কোনো কিছুই স্পষ্টভাবে ঠাহর করে উঠতে পারছে না থমাস।
শুধু এটুকু বুঝতে পারছে যে লোকটার উচ্চতা ঠিক ওরই মতন, চলাফেরা জড়তাবিহীন, সাবলীল। কিছু সময়ের নীরবতা, তারপর এক শান্ত অথচ গমগমে গলায় সেই আগন্তুক বলে উঠল, এসো আমার সঙ্গে। বলেই আগন্তুক পা বাড়ালো সামনের দিকে। বিনা বাক্য ব্যয়ে যেন খানিক সম্মোহিতের মতোই তাকে অনুসরণ করল থমাস। দুজনেই পাশাপাশি নীরবে পথ চলতে লাগলো। খানিক দূর এগোতেই থমাস লক্ষ্য করল এই আগন্তুক সেই দিকেই এগোচ্ছে যেদিকে সে নিজে যাচ্ছিল, অর্থাৎ ওর বাড়ির দিকে। অচেনা লোকের সাথে বিশেষ বাক্যালাপ করার অভ্যাস থমাসের কোনোদিনই নেই, কিন্তু কোনো এক অজানা মন্ত্র বলে ওর মুখ থেকে যেন একের পর এক বাক্য উঠে আসতে লাগলো। কথাগুলো যেন না বললেই নয়। থমাস বলে উঠল, কাজটা হয়ে গেলে আমি আমি আত্মসমর্পণ করব। আমি আর নিতে পারছি না আমি আমি এর শেষ দেখতে চাই, শেষ 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 দেখতে চাই। আশ্চর্য ব্যাপার, কথাগুলো বলার সময় থমাসের একবারও মনে হলো না যে সে নিজের জীবনের চরম গোপন গভীর কথাবার্তা বলে ফেলছে একজন অজানা অচেনা মানুষের কাছে। কথাগুলো যেন এই আগন্তুককে বলার জন্যই উঠে আসছে হৃদয়ের গভীর থেকে। এ যেন অন্যথা হবার নয়। ওই মেয়েটা আমাকে প্রতিদিন একটু একটু করে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। কত নিচে নামিয়েছে, কত নিচে। কান্নায় গলা বুঝে এলো থমাসের। পায়ে পায়ে ওরা নেমে এসেছে নদীর ধারের সরু রাস্তাটায়। থমাস যেন একটা ঘোরের মধ্যে বলে চলেছে। প্রথম কোনো ভুল কাজ করার পর আমার খুব অস্বস্তি হতো, রাতে ঘুমোতে পারতাম না। কিন্তু ওই মহিলা আমার অবস্থা দেখে হাসাহাসি করতো, বিদ্রুপ করতো। এভাবেই একদিন আমার ভেতরের সত্যিকারের মানুষটা কোথায় যেন হারিয়ে গেল। আমি তোমাকে বলছি, ওই মহিলা একটা শয়তান, আপাদমস্তক একটা শয়তান। শি ইজ এ ডেভিল, আই টেল ইউ। অন্ধকারের মধ্যে থেকে এবার আগন্তুকের কণ্ঠস্বর ভেসে এলো। এই কথা নতুন নয়। অনেক পুরুষ মানুষই নিজের সর্বনাশের জন্য কোনো না কোনো নারীকে দায়ী করে, কিন্তু একটা মানুষের তো নিজের ইচ্ছা শক্তি বলেও একটা বস্তু রয়েছে। যে যাই বলুক বা করুক না কেন, নিজের কর্মকে কি নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না? না, তুমি জানো না, ওই মহিলা যেখানে থাকে সেখানে পুরুষের ইচ্ছা শক্তি আর কাজ করে না। এবার ওকে শেষ করব, তারপর আমি আবার একটা সত্যিকারের মানুষে পরিণত হব। প্রবল আক্রোশে পকেটে রাখা ছুরিটা হাত দিয়ে একবার চেপে ধরল থমাস। আমাদের যদি একটা সন্তান থাকতো তাহলে হয়তো সবটা অন্যরকম হলেও হতে পারত, কিন্তু আমাদের তো তাও নেই। ওই মহিলা তো কোনোদিন সন্তান চায়নি। শিশুদের প্রতি ওর কোনো টান নেই। তার মানে তুমি বলতে চাইছো ওর থেকে মুক্তি পেলেই তুমি একজন প্রকৃত মানুষে পরিণত হবে, তাই তো? আগন্তুকের কণ্ঠস্বরে কেমন যেন বিষাদের ছোঁয়া লাগলো। হ্যাঁ, একদমই তাই। থমাস ব্যাকুলভাবে ঘুরে চাইল পাশের ছায়াময় আগন্তুকের দিকে। ওই মহিলাই আমার পথের কাঁটা, ওর জন্যই তিলে তিলে নষ্ট হয়েছি আমি। ওকে দূর করতে পারলেই জীবনে আরও একটা সুযোগ পাবো আমি। দুনিয়ার কাছে গিয়ে বুক চিতিয়ে বলতে পারবো, দেখো সকলে, দেখো আমার অন্তরের খারাপ সত্তাটাকে আমি নিজের হাতে শেষ করে ফেলেছি, নিজের হাতে। আর কোনো কলঙ্ক নেই, আমার কোনো কলঙ্ক নেই। এবার অন্তত আমাকে একটা সুযোগ দাও, বাঁচতে দাও আমায়। এই দেখো। পকেট থেকে এক টানে ছুরিটা বার করে আনলো থমাস। ঝরে পড়া বৃষ্টির স্পর্শে ভিজে গেল ছুরির ওপরের খবরের কাগজের মোড়কটা। কম্পমান হাতে ছুরিটা আগন্তুককে দেখিয়ে থমাস বলে উঠল, আমি কিছুতেই আমার এই দুই হাত দিয়ে ওকে মারতে পারবো না, জানো তো। তাই এই ছুরিটা জোগাড় করেছি। কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে, জানো তো। সত্যি বলতে, বিশ্বাস করো, এসব খুন খারাপি এসব আমার দ্বারা হয় না। এসব কাজ আমি ঘৃণা করি। ছোটবেলায় একবার দাদুর সঙ্গে শিকারে গিয়েছিলাম। তারপর একটা খরগোশ শিকার করে 15 দিন ঘুমোতে পারিনি।
তাহলে ওর থেকে মুক্তি পেলেই তুমি আবার ভালো মানুষে পরিণত হবে। আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো তোমাকে, জীবনে ফিরতে পারবো আমি। কেউ জানে না যে কতখানি অন্ধকারে কি কষ্টের মধ্যে তলিয়ে গিয়েছি আমি। কথায় কথায় তারা পার হয়ে চলেছে মোড়ের পর মোড়, পথের পরে পথ, গলির পরে গলি। গলির দুপাশে স্তূপীকৃত করে রাখা বাক্স, ডালা, প্যাকিংয়ের কাঠ, আরও কত কি। সবকিছু শিকল দিয়ে বেঁধে ডাঁই করে রাখা। মাটিতে ক্রমশ বেড়ে উঠছে বৃষ্টির গন্ধ ছাপিয়ে আরেকটা ভিজে সোদা গন্ধ। ওরা এসে পড়েছে বন্দর এলাকায়, নদীর একদম কাছে। নদীটাও আধারে দৃশ্যমান হয়ে উঠেছে এখন। ঘাটের ধার ধরে নোঙর করা অনেক অনেক নৌকো, স্টিমার, লঞ্চ। জলের ঢেউয়ের হালকা ওঠা পড়ায় আন্দোলিত হচ্ছে তারাও। নদীর মাঝে নোঙর করা রয়েছে আরেকটা স্টিমার, তাতে মিটমিট করছে 2-3টে আলো। থমাস এবার বলে উঠল, আমি পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকবো। বাড়িতে একজন বুড়ি পরিচারিকা ছাড়া আর কোনো চাকর বাকর নেই, তবে আজ রাতে হয়তো সে নাও থাকতে পারে। আর সামনের ঘরে ঘুমোচ্ছে আমার বউ, মানে ওই ওই মহিলাটা। আমি নিঃশব্দে সেখানে গিয়ে ঢুকবো, কেউ টের পাবে না। আগন্তুকের গলা শোনা গেল, তাহলে ওর থেকে মুক্তি পেলেই তুমি নতুন মানুষ। হ্যাঁ হ্যাঁ, তাহলেই আমার মুক্তি, আমার মুক্তি, মুক্তি। অধৈর্য কণ্ঠে বলে উঠল থমাস। মুক্তি, আমার মুক্তি, আমার মুক্তি। একটা পৈশাচিক হাসি বেরিয়ে এলো থমাসের গলা থেকে। নিজের কানেই তা যেন বড় বেমানান ঠেকল ওর। আগন্তুকের কণ্ঠস্বর আরো মোলায়েম হয়ে এলো। ওই তোমাকে টেনে নামিয়েছে এই আবর্জনার পাঁকে। তুমি যতবার জীবনে ফেরার চেষ্টা করেছ, ভালো হবার চেষ্টা করেছ, ততবার ও সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একদম ঠিক, একদম ঠিক বলেছ। ওই মহিলা থেকে সহজে পরিত্রাণ পাওয়া অসম্ভব। তুমি ওকে ভালোবাসতে, একনিষ্ঠ সৎভাবে, এক মনে প্রাণে নিজেকে ওর কাছে সমর্পণ করেছিলে তুমি। থমাস আর নিজেকে ধরে রাখতে পারল না, কান্না বেরিয়ে এলো ওর বুক ভেঙে। ও বলল, ঈশ্বর জানেন এটাই সত্যি। যাই হয়ে যাক না কেন, ওকে আমি ভালোবাসতাম, ভালোবাসতাম ওকে। ও আমার সব কিছু ছিল, সব কিছু। যাই হয়ে যাক। শেষ রাস্তাটায় পৌঁছাতেই অন্ধকারটা যেন আরো বেড়ে উঠল। একটা গলির সামনে এসে থমকে দাঁড়ালো থমাস। অন্ধকারের আগন্তুকের উদ্দেশ্যে বলে উঠল, শোনো, এই যে গলিটা, এই গলিতে ঢুকেই আমার বাড়ির খিড়কি দরজা। তুমি বরং এখানেই আমার জন্য একটু অপেক্ষা করো, বুঝলে? আমি খুব তাড়াতাড়ি যাব আর কাজটা সেরে ফিরে আসব। তারপর শুরু হবে আমাদের নতুন জীবন, নতুন জীবন। আগন্তুক কোনো প্রত্যুত্তর দিল না। থমাস পা বাড়ালো গলির ভেতরে। খানিকটা এগিয়ে ডান দিকে আরো তস্য সরু একটা গলিতে ঢুকল সে। সামনে পড়ল একটা বেড়ার পাঁচিল, তার গায়ে একটা ছোট্ট ফেন্স গেট। যথাসম্ভব নিঃশব্দে সেটা খুলে ভেতরে ঢুকল থমাস। বাড়ির পেছনের এই উঠোনটা ভয়ানক রকম নোংরা, চারদিকে স্তূপীকৃত আবর্জনা, বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে সেসব থেকে। তবুও তার মধ্যেই উঠোনের কোণায় একটা মুরগির খামার বানানো হয়েছে। থমাস অতি সন্তর্পণে পা টিপে টিপে বাড়ির ভেতর ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওকে সম্পূর্ণ চমকে দিয়ে রাতের নিস্তব্ধতা খান খান করে উঠোনের এক কোণা থেকে ডেকে উঠল একটা মোরগ। চমকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল থমাস। পিছনের ঘরটা খালি, এমনটাই আশা করেছিল সে। এবার জানালাটা খুলে ঢুকতে হবে, কিন্তু সমস্যাটা হলো জানালাটা খুলতে গেলেই ক্যাচ করে একটা বিশ্রী শব্দ হয়। রাতের বেলা সেই শব্দ হলে সর্বনাশ। মোরগটা আরেকবার ডাকলে বেশ হতো, তাহলে ওই আওয়াজে
জানালার শব্দটা চাপা পড়ে যেত। আশা বিফলে গেল না। মোরগটা আবারও ডেকে উঠল উচ্চস্বরে। তড়াক করে জানালার শার্সি খুলে লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল থমাস। ধারালো ছুরিটা পকেটের ভেতরের কাপড় কেটে ঘষা দিচ্ছে পায়ে। ছুরিটা বার করে হাতে নিল থমাস। আর ঠিক তখনই ওর ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। অন্ধকার ঘরের মধ্যে আরও কারোর উপস্থিতি টের পেল সে। অন্ধকারে হাতের ছুরিটা বাগিয়ে ধরে চাপা গলায় থমাস বলে উঠল, কে কে ওখানে? আমি। ভেসে এলো রাতের সেই আগন্তুকের গলা। তুমি তুমি ভেতরে এলে কিভাবে? হতভম্বের মতো বলে উঠল থমাস। আগন্তুক বলল, তোমার সাথেই তো এলাম। চলো, ওই মহিলার কবল থেকে নিজেদের মুক্ত করি। ওই তো তোমার সমস্ত দুঃখ কষ্টের উৎস। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। অন্ধকারে হাত বাড়িয়ে আগন্তুকের হাতটা ধরল থমাস। কি অপূর্ব উষ্ণ স্পর্শ! হাতে হাত ধরে দুজনে এসে ঢুকল থমাসের স্ত্রীর ঘরে। ফায়ারপ্লেসের ম্যান্টেল শেলফের উপর জ্বলছে একটা সস্তার টিমটিমে নাইট ল্যাম্প। বিছানায় নিশ্চিন্তে নিদ্রিতা এক যুবতী। তার একটা হাত ঘুমের ঘোরে ঝুলে আছে খাটের পাশে। শ্বাস প্রশ্বাসের নিয়মিত ওঠা পড়া সেই নারীর বুকে। এমনই এক আন্দোলন আরও কোথায় যেন দেখেছে থমাস। হ্যাঁ, নদীর বুকে নোঙর করা নৌকোগুলোর ঢেউয়ের বুকে উঠা পড়া। মেয়েটার মুখে কেমন যেন একটা রুক্ষ সৌন্দর্য। সেই সৌন্দর্যের আকর্ষণ উপেক্ষা করা বড় সহজ নয়। ঘুমের মধ্যেও তার ঠোঁটের কোণে লেগে আছে একটা হাসির রেখা। থমাসের পায়ে আলতো শব্দে তার ঘুম না ভাঙলেও সে খানিক উসখুস করে উঠল। বিড়বিড় করে বলে উঠল এক পুরুষের নাম। না, তার সামনে উদ্যত ছুরি হাতে দাঁড়িয়ে থাকা থমাসের নাম নয়। না, ছুরি ধরা হাতটা কেঁপে উঠল থমাসের। এবার রাতের আগন্তুক অমায়িক কণ্ঠে বলে উঠল, তুমি কি সত্যি ওকে ভালোবাসো? এক মুহূর্ত চুপ করে থেকে থমাস দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি না, হয়তো কোনো একদিন। তবে কি তুমি ওকে ঘৃণা করো? কিছুক্ষণ নীরবে ঘুমন্ত নারীর মুখের দিকে চেয়ে রইল থমাস। তারপর মাথা নেড়ে বলে উঠল, না, ওকে আমি ঘৃণা করি না। আমি ওর পাশে ছিলাম কারণ আমি ভেবেছিলাম স্বামী হিসেবে সেটা আমার কর্তব্য। না হলে তাহলে চলে এসো। আর কোথাও কোনো বন্ধন নেই। এসো আমার সাথে, এসো। দুজনে বেরিয়ে এলো সেই ঘর থেকে। তারপর সদর দরজা খুলে নেমে এলো রাস্তায়। রাতের অন্ধকার চাদরের মতো জড়িয়ে ধরল থমাসকে। ও বলে উঠল, আমি ওকে ভালোবাসি না, ঘৃণাও করি না। আমি শুধু কর্তব্যের খাতিরে ওর পাশে ছিলাম। শুধু ওর কথা রাখতেই আমি যা করার করতাম, কাজ থেকে চুরি, সব কিছু। আর তা সত্ত্বেও যখন ও আমার সাথে ওরকম বিশ্বাসঘাতকতা করলো, তখন আমার মাথার আমি ঠিক করলাম ওকে আমি শেষ করে ফেলবো। ছুরিটা এখনো থমাসের হাতেই ধরা। নীরবে পথ চলতে লাগলো দুজন। হাঁটতে হাঁটতে শেষে ওরা এসে পৌঁছালো একটা গলির মুখে। এখান দিয়ে সোজা গেলেই নদীর ঘাটে পৌঁছানো যায়। দুজনে ঢুকে পড়ল সেই গলিপথে। তারপর এগিয়ে চলল নদীর ঘাটের অভিমুখে। গলিটার একদম শেষে নেমে গেছে বেশ কয়েক ধাপ পাথরের সিঁড়ি। কানে ভেসে এলো জলের কলতান। থমাস সিঁড়ির মাথায় দাঁড়িয়ে হাতের ছুরিটা সজোরে ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। দূর থেকে টুপ শব্দটা কানে আসতেই কেমন যেন একটা প্রশান্তি ছেয়ে এলো ওর মনের মধ্যে। আর ঠিক তখনই সিঁড়ির একদম নিচের দিক থেকে ভেসে এলো একটা কর্কশ কণ্ঠস্বর। এই কে? কল নাকি রে? কল! ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেল থমাস। এখানে যে লোক রয়েছে তা তো অন্ধকারে ও বুঝতেই পারেনি।
কেমন যেন ঘুম থেকে চমকে জেগে ওঠার মতোই সম্বিত ফিরে পেল সে। আবারও সেই কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। কিরে, কে ওখানে? কল। এবার দৃশ্যপট একটু স্পষ্ট হলো থমাসের চোখে। ঘাটের একদম সামনে একটা নৌকো নোঙর করা, তার ওপর জনাচারেক লোক। একজনের হাতে ধরা নোঙরের দড়ি, সেটা ঘাটের পাথরে কষিয়ে বাঁধছে সে। থমাস কোনো মতে বলে উঠল, আমি। কর্কশ গলা এবার বলল, এই এ অন্য লোক রে, কোল নয়। সে মাল আসবে না, সে বেটা নির্গাছ কোথাও মাল খেয়ে পড়ে আছে। যত সব ধ্যাৎ। নৌকার লোকগুলো নিজেদের মধ্যে বিড়বিড় করে কি যেন কথাবার্তা বলছে। তারপর সেই লোকটা আবারও বলে উঠল, এই এই এ তুমি ছোড়া, তুমি কাজ করবে? তোমার কাজ চাই। কথাটা শোনা মাত্রই সিঁড়ি বেয়ে দুধাপ নেমে এলো থমাস। ব্যাকুল কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, কাজ চাই আমার। রান্না করতে পারো? হ্যাঁ পারি। জেলে থাকাকালীন রান্নার কাজই তো করতে হতো ওকে। নৌকোর লোকটা বলল, বেশ, তাহলে উঠে এসো এখানে। কাল কাগজপত্রে তোমাকে সই সাবুত করিয়ে দেবো। কাল আমরা আমাদের স্টিমারে করে রওনা দেবো। ভ্যালপারাইজে বলে একটা জায়গা আছে, জানো তো? ওখানে যাব আমরা। ওই যে দেখছো দূরে, ওই যে নদীর মাঝখানে নোঙর করা স্টিমার, ওইটা করে যাব। তোমার কোনো সমস্যা নেই তো? একটু চুপ করে থেকে থমাস বলল, না, আমি যাব, কিন্তু আমি আর এখানে ফিরে আসতে চাই না। সে ঠিক আছে, ফেরার সময় আমরা অন্য লোক নিয়ে ফিরবো, আর তোমাকে অন্য জায়গায় না কাজে ঢুকিয়ে দেবো ওখানে। না না, আর দেরি করো না, জোয়ারটা চলে গেলে ফেঁসে যাবো পুরো। এসো। বিনা বাক্য ব্যয়ে নৌকোয় উঠে এলো থমাস। সাথে সাথেই নৌকো ছেড়ে দিল। এই নোঙর খোল। হঠাৎ থমাসের সেই রাতের আগন্তুকের কথা মনে পড়ল। আরে, লোকটাকে বলে আসা হলো না তো? এতক্ষণ তাকে সঙ্গ দিল মানুষটা, তাকে ওরকম ভয়ানক অপরাধ করার থেকে বিরত করলো। পাড়ের দিকে মুখ ফেরালো থমাস, আর এই প্রথমবার আগন্তুককে স্পষ্ট দেখতে পেল সে। কি অপূর্ব সে মুখ, কি অপূর্ব এক জ্যোতি তার সারা মুখমণ্ডল জুড়ে। কি অমায়িক, কি নিষ্পাপ। শুধু মুখ নয়, জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তার গোটা শরীর থেকে। এখন হাত তুলে থমাসকে বিদায় জানাচ্ছে সে। বিহোল্ড, ল্যাম্ব, গড। দেখো, মেষ শাবক, ঈশ্বর। দোকানে সে লেখাটার কথা মনে পড়ে গেল থমাসের। কাকে দেখছে ও? এই আগন্তুক আসলে কে ছিল? কে ছিল সে? থমাস অস্ফুটে বলে উঠল, বিদায় বন্ধু, বিদায়। কার সাথে কথা বলছো ভাই? দাঁড় বাইতে বাইতে প্রশ্ন করল নৌকোর লোকটা। থমাস নিজেকে সামলে নিয়ে বলল, ওই তো, ওই যে লোকটা ঘাটে আমার পাশে দাঁড়িয়েছিল। ঘাটে? নৌকোর লোকটা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি? ঘাটে তো তোমার সাথে কেউ ছিল না, তুই তো একাই দাঁড়িয়েছিলে। শেষ হলো আমাদের আজকের গল্প, দ্য স্ট্রেঞ্জার অফ দ্য নাইট। গল্প রচনায় এডগার ওয়ালেস, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠ জর্জ থমাস, রাতের আগন্তুক এবং নৌকার মাল্লার চরিত্রে আমি শীর্ষেন্দু, ইন্সপেক্টর এবং কনস্টেবল গিলের চরিত্রে প্রভাকর।
আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি এই প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।